কায়নাত লজ্জায় মাথা নিচু করে রাখল। অর্ণর বলা কথা শুনে যেন গাল লাল টুকটুকে হয়ে এলো মুহূর্তেই। অর্ণ ধীর পায়ে দরজার নিকট এগিয়ে গিয়ে ঘরের খিল খুলে দিতেই স্বার্থ শুধোয়। সব রেডি বেবি, জাস্ট কষ্ট করে ওইখানে যেতে হবে। অর্ণ কপাল কুঁচকে বলল, বাড়িতে এলো না কেন? পায়ে ব্যথা, হেঁটে চৌধুরী বাড়ি আসতে পারবে না। অর্ণ ঠোঁট চেপে কিছুক্ষণ ভেবে বলল, নিশা, নিধি, শেহের আর প্রেমকে ডাক। ওরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে জানু। তুমি বলার আগেই আমি রেডি করে রেখেছি। অর্ণ মাথা নাড়ায়। স্বার্থ চলে যেতেই সে ঘাড় ঘুরিয়ে কায়নাতের দিকে তাকায়। মেয়েটা শাড়ির আঁচল হাতের মুঠোয় নিয়ে কোচলাচ্ছে। অর্ণ হঠাৎ করে বলে উঠল, মিসেস অর্ণ, শুনছ? কায়নাত ফট করে অর্ণর দিকে তাকায়। কি বলে ডাকল? সে অবাক চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল, কি বললেন? অর্ণ উত্তর দেয় না। এগিয়ে এসে মাথার আঁচল ঠিক করে ডান হাত আঁকড়ে ধরে। তারপর হাঁটা ধরে ঘরের বাইরে। কায়নাত হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? আল্লাহ, কত রাত হয়েছে দেখেছেন? চলুন কন্টিনিউ করি, বলেই মুখের উপর বা হাত চেপে ধরল। অর্ণর কদম থমকে গেল কায়নাতের কথা শুনে। ভ্রু কুচকে কায়নাতের বদন পানে তাকিয়ে বলল, কি বললে? কায়নাত ঘন ঘন মাথা নাড়িয়ে বলে, কিছু না কিছু না। অর্ণ ঠোঁট কামড়ে বোধহয় আলতো হাসল। তবে সেই এক টুকরো জলজলে হাসি কায়নাতের দৃষ্টিতে ধরা দিল না। অর্ণ কায়নাতকে নিয়ে সিঁড়ি ডিঙ্গিয়ে সদর দরজা পার করে বাড়ির বাইরে বেরিয়ে এলো। বাড়ির বাইরে স্বার্থরা সবাই দাঁড়িয়েছিল। নিশা গুনগুন করে স্বার্থর সাথে ঝগড়া করছিল। ভাই আর কায়নাতকে আসতে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। কায়নাতকে দেখেই সে চিৎকার করে বলল, ওমা, লাল বউ! স্বার্থ নিশার মুখ চেপে ধরল। দাঁতে দাঁত লাগিয়ে বলল, সোনা একটু আস্তে কথা বল। বাড়ির মানুষদের পেলে খবর আছে। কায়নাত আশ্চর্য হয়ে সবার দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই বাইরে কি করছো? তাও আবার এত রাতে? নিশা ঝাড়া মেরে স্বার্থর হাত সরিয়ে দিয়ে বলল, নিজেই দেখে নিও। কায়নাত ঘাড় উঁচিয়ে অর্ণর দিকে তাকাল। অর্ণ কায়নাতের চোখে চোখ রেখে হাত ধরে সামনের রাস্তায় হাঁটা ধরল। জ্যোৎস্না রাতের হালকা আলোয় সবাই অন্ধকার সরু রাস্তা ধরে এগোতে থাকে। কায়নাত যতই হাত টানতে চায়, অর্ণর দৃঢ় হাত যেন তাকে বাধ্য করে সঙ্গে হাঁটতে। বাতাস হালকা, আকাশে তারাগুলো মৃদু জ্বলছে। বটতলার মাঠ পেরিয়ে ছোট্ট, খাটো, পুরনো একটি বাড়ির সামনে সবাই থেমে দাঁড়ায়। অর্ণ ঘাড় বাঁকিয়ে কায়নাতের দিকে তাকায়। কায়নাত আশ্চর্য চোখে সেই বাড়ি দেখে বলে, এটা তো কুদ্দুস কাজী চাচার বাড়ি। কায়নাতের চোখে অবিশ্বাস আর কৌতূহল একসাথে জেগে ওঠে। সে বাড়ির দরজার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই সময়ে সবাই এখানে কেন এলো? নিশা আর স্বার্থর বিয়ে দিতে? স্বার্থ, নিশা এবং বাকিরা দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে, মনে হচ্ছে কোনো গোপন পরিকল্পনার অংশ। কায়নাত ধীরে ধীরে অর্ণর দিকে তাকিয়ে বলল, এখানে আমরা কেন এসেছি? এত রাতে এখানে কেন? অর্ণ কায়নাতের হাত আরও শক্ত করে ধরে, চোখে অদ্ভুত এক রহস্যময় চাহনি। সে মুখ খুলল, নীরব রাতে কায়নাতের কানের কাছে ঝুঁকে একটুখানি কণ্ঠে বলল, এখানে এক জোড়া চড়ুই পাখির বিয়ে হবে আজ। কায়নাত অবুঝ চোখে তাকায়। তার তো বিয়ে হয়েই গেছে, তাহলে কার বিয়ে হবে? একে একে বাড়ির ভেতরে ঢুকে যায় সবাই। বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিলেন কুদ্দুস কাজীর ছেলে। ওরা সবাই আসতেই ভেতরে নিয়ে গেল সে। এটাই কাজী অফিস। ছোট একটা ঘর, সেখানে কত কাগজপত্র। কুদ্দুস বসে ছিলেন চেয়ারে। কায়নাতকে দেখেই মিষ্টি হেসে বললেন, কেমন আছিস কায়নাত? কায়নাত সালাম দিয়ে বলল, ভালো রেখেছেন আল্লাহ। আপনার কি অবস্থা? আছি কোনো রকম। আয়, এসে বস। অর্ণ কায়নাতকে নিয়ে টেবিলের সামনে রাখা চেয়ারে গিয়ে বসল। অর্ণ শান্ত কণ্ঠে বলল, বিয়ে পড়ান। কায়নাত বিস্মিত চোখে অর্ণর দিকে তাকায়। নিশা পেছনে থেকে খিলখিলিয়ে হেসে বলে, আজ তোমাকে নতুন করে বিয়ে দিব কায়নাত। আজকের পর থেকে তোমাকে ভাবি বলে ডাকব। কায়নাত শুষ্ক ঢোক গিলে বলে, কার বিয়ে? আমার তো বিয়ে হয়ে গেছে। তারপর অর্ণর দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে আবার বিয়ে করবেন? অর্ণ নিশ্চুপ হয়ে বসে থাকে। তার দৃষ্টি খেলা করছিল কায়নাতের লাল মুখের দিকে। কাজী অর্ণকে প্রথমে জিজ্ঞেস করলেন, কত টাকা কাবিন করবা বাবা? অর্ণ কায়নাতের দিকে তাকায়, বলে, তোমার কত টাকা কাবিন করব? আগেরবার বিয়েতে অনেক টাকা দিয়েছি, এবার একটু কম করে বলো। কায়নাত যেন এখনও কিছু বিশ্বাসই করতে পারছে না। ড্যাব ড্যাব করে শুধু অর্ণর দিকে তাকিয়ে আছে। নিধি ও নিশা চোখ দেখাদেখি করল, যেন ভাবছে অর্ণ কি কিপটামি করছে। অর্ণ ভ্রু কুঁচকে বলল,
বলো। কায়নাত মাথা নুয়ে ফেলে ধীর কণ্ঠে বলে, আপনার ইচ্ছা। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। অর্ণ কাবিন করতে বলল 1001 টাকা। স্বার্থ নাকমুখ কুচকে নিশার কানে কানে বলল, তোর ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকতেও বাটপার 1001 টাকা কাবিন করল কেন? নিশা কিছুই বলল না, সে চুপচাপ মুগ্ধ চোখে তাকিয়ে রইল সামনে। অর্ণ পকেট থেকে মানিব্যাগ ব্যাগ করে সেখান থেকে 1000 টাকার একটা নতুন নোট বের করল। সেখানে 2 টাকার একটা ছোট কয়েনও ছিল। সেটা বের করে কায়নাতের সামনে রেখে বলল, এত টাকা খরচ করতে পারবো না। মানিব্যাগে এইটুকুই ছিল। 1 টাকা বেশি দিয়েছি, নাও। কায়নাত ভোতা মুখে সেই টাকার দিকে তাকিয়ে ঠোঁট ভেজাল। প্রেম পাশ থেকে নাক ছিটকে বলল, এত গরিব জীবনে দেখিনি ভাই। আমার কাছ থেকে অন্তত হাওলাত নিতে পারতে। অর্ণ চোখ গরম করে তাকায়। দাঁত চেপে বলে, তোর টাকা নিব কেন বেয়াদব? মুখ বন্ধ রাখো। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। খানিকক্ষণ পর ঠোঁটে মৃদু হাসি নিয়ে কায়নাতের দিকে তাকালেন। ধীরে ধীরে কণ্ঠে বললেন, কন্যা কায়নাত সুবাহ, আপনি কি অর্ণ চৌধুরীকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? যদি রাজি থাকেন তাহলে বলুন কবুল। কায়নাত চোখ কুচকে বন্ধ করে ফেলে গালের লালিমা নিয়ে কিছুক্ষণ নীরব রইল। এই অনুভূতি যেন ভীষণ ভারী। তার এর আগেও বিয়ে হয়েছে এই মানুষটার সাথে। সেই দিন কবুল বলতে বুকের মাঝে এত ভার অনুভব হয়নি। কাজী ফের একই কথা বলতেই কায়নাত হাতের আঁচল একটু আঁকড়ে ধরে সে অবশেষে কাপা কণ্ঠে বলল, কবুল। চোখটা যেন ঝাপসা হয়ে এলো। উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ পড়ল। কায়নাত 3 বার কবুল পড়ার পর অর্ণও কবুল পড়ল। আজ নতুন করে আবার 2 অসম বয়সী নরনারী পবিত্র বন্ধনে আবদ্ধ হল। বিয়ে পড়ানো শেষ হলে তারা বাড়ি থেকে বেরিয়ে আসে। কায়নাত ভীষণ চুপচাপ, মুখে একটা কথা নেই। হঠাৎ প্রেম পাশ থেকে অর্ণকে খোঁচা মেরে বলল, মানুষের এত রংঢং বুঝি না বাপু। কট খেয়ে একবার বিয়ে করে আবার ঢং করে নতুন করে বিয়ে বসেছে। আমরা কি পানির জলে ভেসে এসেছি? আমাদের কি মানুষ চোখে দেখে না? আমার মতো দামড়া একটা যুবক বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছি আর কেউ পাত্তাই দিচ্ছে না। শেহের তাল মিলিয়ে বলল, জান, বুকে আয় তোকে একটু জড়িয়ে ধরি। মনের কথাটা বলার জন্য তুই আমার থেকে একটা চুম্মা উপহার পাবি। প্রেম নাথ ছিটকে বলে, এখন কি তোমারও প্রেগন্যান্ট হওয়ার শখ হয়েছে? ওরা সবাই ঝগড়া করতে করতে সামনে এগিয়ে যায়। পেছনে রেখে যায় সদ্য বিবাহিত 2 জন মানুষকে। কায়নাত সামনে হাঁটছে। হাঁটার গতি ভীষণ ধীর। আর তার পেছনেই তার স্বামী, অর্ণ। বটতলার পুরো মাঠে প্যান্ডেল করা হয়েছে। কায়নাত সেদিকে একবার তাকিয়ে থমকে দাঁড়াল। পিছু ঘুরে অর্ণর চোখে চোখ রাখল। অর্ণর দৃষ্টি আজ ভীষণ নরম। কায়নাত হাজার চেয়েও সেই চোখে বেশিক্ষণ চোখ রাখতে পারল না। সে খানিকক্ষণ চুপ থেকে বলে, আমায় কেন আবার বিয়ে করলেন? আপনি না আমাকে তালাক দিতে চেয়েছিলেন? অর্ণ ঠোঁট চেপে খানিকক্ষণ পর বলল, তালাক দেয়ার হলে বিয়ের দিন দিয়ে দিতাম। ডিভোর্স পেপার তো শুধু একটা প্রমাণ। তাহলে আজ? অর্ণ কায়নাতের কথা কেটে বলল, মুখ দিয়ে এতবার তালাকের কথা বলেছি যে এই বিয়ে নিয়ে আমার সন্দেহ ছিল। আদৌ বিয়ে টিকে আছে নাকি? কায়নাত যেন অর্ণর একটা কথাও বিশ্বাস করতে পারছে না। সে অবিশ্বাস্য স্বরে বলল, আপনি আমাকে তাহলে বউ বলে মেনে নিয়েছেন? না। অর্ণর ঠান্ডা উত্তর শুনে কায়নাতের বুকের ভেতরটা ধপাস করে উঠল। চোখের কোণে রাগ আর অভিমান জমে উঠল মুহূর্তেই। সে দাঁত চেপে একদম কড়া স্বরে বলে উঠল, তাহলে এত নাটক করার মানে কি? আবার কাজীর কাছে নিয়ে গিয়ে নতুন করে বিয়ে করলেন কেন? আমার কি বউ হয়ে বউ সাজার খুব শখ ছিল? নাকি আপনার এভাবে খেলতে ভালো লাগে? অর্ণ নির্লিপ্ততার দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কোনো জবাব দিল না। কায়নাত হাত দুটো কোমরে রেখে এবার রীতিমতো ঝাড়তে শুরু করল। কখনো তালাকের হুমকি, কখনো অবহেলা, আবার কখনো হঠাৎ রাতের অন্ধকারে টেনে এনে বিয়ে করা। আমি কি কোনো খেলনা, যাকে ইচ্ছে মতো ব্যবহার করবেন? আমি মানুষ, আমারও অনুভূতি আছে। বুঝলেন? অর্ণর ঠোঁটে হালকা টান পড়ল। কায়নাত এবার আরও ক্ষেপে গিয়ে বলল। অর্ণর ঠোঁটে হালকা টান পড়ল। কায়নাত এবার আরও ক্ষেপে গিয়ে বলল, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলুন। নাকি বউ মানার সাহস নেই আপনার? বলবেন না আমি আপনার বউ, তবু আমাকে নিয়ে যত ঢং দেখান। নাকি আপনার কোনো সমস্যা আছো? কথা শেষ করতে না দিতেই হঠাৎ অর্ণ এগিয়ে এলো। এক ঝটকায় কায়নাতের হাত ধরে টেনে নিল নিজের কাছে। কায়নাত চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই অর্ণ ঝুঁকে তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ভিজিয়ে দিল ওষ্ঠ। জোড়া।
কায়নাতের বুকের ভেতর ধক করে উঠল। মুহূর্তেই তার সব কথা, সব রাগ, সব বকবক থেমে গেল। চোখ ঝাপসা হয়ে এলো, শরীর নিস্তব্ধ হয়ে গেল। অর্ণ ঠোঁট সরিয়ে নিয়ে কায়নাতের কানে খুব নরম অথচ দৃঢ় স্বরে বলল, বউ হওয়া নিয়ে কখনো সন্দেহ করো না মেয়ে। তুমি বউ সেজে বিয়ে করতে চেয়েছিলে, আমি বউ সাজিয়ে বিয়ে করেছি। দুজনের সম্মতির বিয়ের পরের ভালোবাসাই তো হয় পবিত্র। কায়নাত অর্ণর দিকে তাকিয়ে লাজুক চোখে দৃষ্টি নামিয়ে নিল। মনে হলো সে নিজের উত্তর পেয়ে গেছে। তবুও মুখে অভিমানী ভাব রেখে উল্টো ঘুরে হাঁটা ধরল। অর্ণও ঠোঁট কামড়ে হাঁটা ধরল তার পিছু পিছু। চারপাশ নিস্তব্ধ, শুধু দুজন মানুষের পায়ের শব্দ শোনা যাচ্ছিল। আকাশে চাঁদ আর তার পাশে হাজারো তারা যেন মিটিমিটি হাসছিল তাদের দেখে। এলিপসেস। সকাল থেকেই চৌধুরী বাড়ি যেন উৎসবের রঙে রঙিন। বাড়ি ভরে গেছে কাজের লোক, অতিথি আর আত্মীয় স্বজনের ভিড়ে। আকাশে রোদটা নরম হলেও বাতাসে এক ধরনের উত্তেজনা। আজ হাসানের বৌভাত, বড় আয়োজন হয়েছে। খাওয়ানো হবে বটতলার মাঠে, যেটা বাড়ি থেকে একটু দূরেই। তাই সকাল থেকেই কাজের লোকেরা পায়ে হেঁটে বড় বড় হাঁড়ি বাসন, চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে মাঠের দিকে। রান্নার মশলার গন্ধ, গরুর মাংস আর ঘিয়ের সুবাস মিলেমিশে চারপাশে ভেসে বেড়াচ্ছে। বাড়ির মহিলারা ব্যস্ত, কেউ ছোটদের জামাকাপড় গুছিয়ে দিচ্ছে, কেউ আবার মাথায় গামছা বেঁধে রান্নাঘরে চা নাশতার তদারকি করছে। বাগানে দাঁড়িয়ে আজগর চৌধুরী একে একে সবাইকে নির্দেশ দিচ্ছেন। 10টার মধ্যে সব হাঁড়ি বটতলায় পৌঁছাতে হবে। বটতলার মাঠে ইতোমধ্যেই মঞ্চ সাজানো হচ্ছে। বাঁশ দিয়ে করা তোরণ, গাদা রজনীগন্ধার মালা ঝুলছে চারদিকে। আব্দুর চৌধুরী বটতলায় গেছেন নাজনীনকে নিয়ে। মাশফিক চৌধুরী তলায় সিঁড়ির কোনায় দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন চিৎকার করছেন। অর্ণ ঘর থেকে মাত্রই বের হয়েছে। বাবাকে চেঁচামেচি করতে দেখে এগিয়ে এলো কাছে। অর্ণ বাবার হাত থেকে ফোন নিয়ে কানে ধরল। শান্ত ও শক্ত কণ্ঠে বলল, আনোয়ার সাহেব, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। টাকা আজ গায়েব হয়নি যে আপনি মাসের পর মাস বাহানা দিয়ে যাবেন। আমি জানি এই কাজকে করেছে আমি যদি একবার ধরি তাহলে কি হবে বুঝতে পারছেন তো। আজকের মধ্যে সব ক্লিয়ার হওয়া চাই আমার। দুদিন পর পর নাটক শুরু করেছেন আপনারা। ওপাশ থেকে কি বলল বুঝা গেল না, তবে অর্ণ রেগে কল কেটে দিল। মাশফিক চৌধুরীর হাতে ফোন দিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার ঝামেলা না করলে হয় না। শিহাব খান কেই পেয়েছিলে পার্টনার করার জন্য। অন্ধ বিশ্বাস করলে কি হয় দেখেছ। মাশফিক চৌধুরী কপালে হাত বুলিয়ে বিরক্ত ভরা কণ্ঠে বললেন, আমার মাথা কাজ করছে অর্ণ। কোটি কোটি টাকা আমার পানিতে যাচ্ছে। দুজন কিছুক্ষণ কথা বললেন তারা। তারপর কাজে লেগে গেলেন নিজেদের মতো করে। অর্ণ বাড়ি থেকে বেরিয়ে বটতলার দিকে যাচ্ছিল। আজকেও গায়ে সাদা পাঞ্জাবি। হঠাৎ ফোনটা কাঁপতে শুরু করল। স্ক্রিনে অচেনা নাম্বার। ভ্রু কুচকে রিসিভ করতেই ওপাশ থেকে কর্কশ এক কণ্ঠ ভেসে এলো, অর্ণ চৌধুরী, তোমার পায়ের নিচের মাটি কি এখনো শক্ত মনে হচ্ছে? সাবধানে থেকো। অর্ণ চোয়াল শক্ত করে বলল, ভেরেস্কো, ভয় দেখানোর কাজটা তুমি বাদ দাও। পারলে সামনে এসে কথা বলো, ফোনে ঘেউ ঘেউ করার দরকার নেই। আরে, সাহসের পাঠ কি আমাকেই শেখাচ্ছ? চৌধুরী বাড়ির দেয়ালে আগুন ধরাতে একটু সময় যথেষ্ট। আমাকে চ্যালেঞ্জ করা মানে নিজের হাতে নিজের গলায় দড়ি দেয়া। তুমি ভাগ্যবান ভেরেস্কো, কারণ মৃত্যুর আগে তুমি নরক দেখবে। হুমকি দিচ্ছ? ভালো লাগছে শুনে। খেলা এখনো শুরুই হয়নি। দেখা হচ্ছে তাহলে, তোমার নিয়মে, তোমার মাঠে। ফোন কেটে গেল। অর্ণ ধীর নিঃশ্বাস ছেড়ে পকেটে ফোন গুজে রাখল। ঠোঁটের কোণে হালকা ব্যঙ্গাত্মক হাসি খেলে গেল তার। তারপর হাঁটা ধরল সামনে। জোহরের নামাজ শেষ হতেই খাওয়া দাওয়া শুরু হল। মেয়ের বাড়ি থেকে মানুষ এসেছে। চৌধুরী বাড়ি এই সময়ে মানুষ খুব কম, কারণ সবাই বটতলায় গেছেন। বাড়িতে এই মুহূর্তে উপস্থিত খুবই কম মানুষ। ড্রয়িং রুমে রাহেলা বানু বসেছিলেন পানের ডালা নিয়ে। কিছু মুরব্বিও ছিলেন। কায়নাত রান্না ঘর থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে বেরিয়ে আসছিল বাইরে। হঠাৎ সদর দরজায় চোখ যাওয়ায় থমকে দাঁড়াল সে। 4-5 জন অচেনা লোক ঢুকে আসছে বাড়ির ভেতর। কায়নাত তাড়াতাড়ি মাথার কাপড় ঠিক করে নিল। রাহেলা বানু অচেনা লোকদের দেখে বললেন, তোমরা কে? চৌধুরী বাড়ি ভেরেস্কোর আগমন ঘটেছে আজ। সে তার 4 জন সঙ্গী নিয়ে হাজির হয়েছে। সবার গায়ে জড়ানো আজ পাঞ্জাবি আর শার্ট। কায়নাত ভ্রু কুচকে ভেরেস্কোর দিকে তাকাল। ভীষণ চেনা চেনা লাগছে তার।
ভেরেস্কো প্রথমে রাহেলা বানুর নিকট এগিয়ে গিয়ে ভদ্রভাবে সালাম করল। বলল, আমি অর্ণর বন্ধু, ভেরেস্কো। রাহেলা বানু নাক ছিটকে বললেন, এইডা আবার কেমন নাম? হ্যাঁ, সোজা নাম কও পোলা। ভেরেস্কো বিরক্ত হল বটে, তবুও তা প্রকাশ না করে বলল, যাই হোক, আমি অর্ণর বন্ধু। আজ নাকি ওর বড় ভাইয়ের বিয়ে, দাওয়াত করেছিল আমাদের। দাওয়াত করছে ভালো কথা, কিন্তু তোমরা বাড়িতে আইছো কেন? খাউন তো বটতলায়। আতিয়া বেগম সেই সময় বাড়ির বাইরে থেকে ভেতরে প্রবেশ করলেন। অচেনা ছেলেদের বাড়িতে দেখে জিজ্ঞেস করলেন তারাকে। পরে জানতে পারলেন ওরা অর্ণর বন্ধু। আতিয়া বেগম তাদের খাওয়ার ব্যবস্থা বাড়িতেই করলেন। কায়নাত সবকিছু ডাইনিং টেবিলে এনে রাখছিল। ভেরেস্কো ডাইনিং টেবিলে বসেছে, গায়ে আজ কালো পাঞ্জাবি, ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো পেছনে ঠেলে দেয়া, ভ্রুর পিনটা আজ নেই, ভীষণ সাধারণ দেখাচ্ছিল তাকে। রান্নাঘরে আতিয়া বেগম কায়নাতকে বললেন, তুই খাবার দে। কায়নাত বলল, দাদি আমি উনাদের চিনি না, তাছাড়া উনিও বাড়িতে নেই। আমার কেমন যেন লাগছে। আরে ওই ছেলেটা যখন বলেছে সে অর্ণর বন্ধু, তাহলে এত চিন্তা করছিস কেন? আমার অনেক কাজ আছে বুড়ি, করতে হবে তো। কায়নাত টেবিলের দিকে এগিয়ে গেল, পানির জগ আর গরম ভাত ভর্তি থালা হাতে। আতিয়া বেগম তাড়াতাড়ি নিজের ঘরের দিকে চলে গিয়েছেন, আর ড্রয়িং রুমের মুরব্বিরা আড্ডায় ব্যস্ত। কায়নাত নীরব মুখে খাবার সাজাতে শুরু করল। ভেরেস্কো চেয়ারে হেলান দিয়ে বসেছিল, ঠোঁটে হালকা অদ্ভুত হাসি, চোখ একদম স্থির কায়নাতের উপর। সে লক্ষ্য করল কায়নাতের গায়ে সবুজ শাড়ি, মাথায় আঁচল টেনে রেখেছে। সরু আঙুলে স্বর্ণের চুড়ির টুংটাং শব্দ, চোখে চিকন কাজলের রেখা, এক ধরনের স্বচ্ছ সৌন্দর্য ছড়িয়ে পড়ছে। কায়নাত থালা রাখতে গিয়েই টের পেল ভেরেস্কোর সেই স্থির দৃষ্টি। তার বুক কেঁপে উঠল, ভুরু কুচকে নিচু স্বরে বলল, খাবার নিন। ভেরেস্কো মুচকি হেসে গ্লাসে হাত রাখল। ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি কি অর্ণর? কথা শেষ করার আগেই কায়নাত সোজা হয়ে দাঁড়াল। এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, হ্যাঁ, আমি অর্ণ চৌধুরীর স্ত্রী। ভেরেস্কো হাসল, গ্লাস ঠোঁটে তুলতে তুলতে বলল, স্ত্রী? সুন্দর পরিচয়। বটতলার মাঠেই মুহূর্তে পুরো ভর্তি। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন দিয়ে ভরপুর। নাজনীন, অর্ণ, প্রেম, আদাল এবং স্বার্থরাও ব্যস্ত। বৈঠক শেষ হয়েছে ৩টা, এখনও বাকি আছে। গরমে স্বার্থ ভিজে একাকার। সে দূরে একটা ফ্যানের কাছে এসে চেয়ারে বসল। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে নিশাকে ভিডিও কল দিল। নিশা ঘরের মধ্যে শুয়েছিল। স্বার্থর কল আশায় উঠে ঘরের বাইরে বের হল, কারণ ঘরে অনেকেই ছিল। নিশা কল রিসিভ করতেই স্বার্থর ঘামে ভেজা ক্লান্ত মুখশ্রী ভেসে উঠল। স্বার্থ গাল ভরে হাসল নিশাকে দেখে। সোনা, খেয়েছিস দুপুরে? নিশা কপাল ভাঁজ করে বলল, খেয়েছি। তুমি এত ঘামলে কি করে? এখানে অনেক গরম, বাড়ি চলে আসো। আসলে কি আর একটু জড়িয়ে ধরবি? কাছে গেলেই তো ছ্যাঁক করে উঠিস। নিশা মুখ বাঁকাল, সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, বিয়ে করে ঘরে আটকে রাখো। স্বার্থ দুষ্টু হাসল, ভ্রু উঁচিয়ে বলল, দুষ্টু হয়ে যাচ্ছিস? একটু শরম লজ্জা করো স্বার্থ ভাই। আমার ছোট বোনের সাথে আমার সামনেই প্রেমের আলাপ করছ। প্রেম? হঠাৎ স্বার্থর কথা থামিয়ে দিয়ে বলল। স্বার্থ বিরক্ত হয়ে দাঁত কটমট করে প্রেমের দিকে তাকিয়ে বলল, তুই শুধু অর্ণর ছোট ভাই প্রেমাপা। না হলে যে তোকে আমি কি করতাম? প্রেগন্যান্ট বানিয়ে দিতে, তাই না? আমি তো জানি এই একটা কাজ তুমি পারো। স্বার্থ চোখ বানিয়ে বলল, একটু তো প্রেম করতে দে ভাই। তোর বোনের কাছে তো যাচ্ছি না, একটু ফোনে প্রেম করছি। প্রেম? আমি যেখানে সিঙ্গেল সেখানে তুমি প্রেম করতে চাইছ? শরম করো একটু। নিশা ফোনের ওপাশ থেকে বলল, উফ, তোমরা ঝগড়া থামাবে? স্বার্থ মুখ কালো করে ফোনের দিকে তাকিয়ে রইল। প্রেম বলল, তোর কি শরম করে না নিশু? বড় ভাইয়ের সামনে এসব কি করছিস? প্রেমের কথা শেষ হতে না হতেই স্বার্থ তাড়াহুড় করে বলল, এই নিচে কে এসেছে? নিশা পিছু ঘুরে নিচে তাকিয়ে দেখল অচেনা কয়েকজন লোক ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। কায়নাত সেখানে খাবার দিচ্ছে। নিশা ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে বলল, চিনি না তো। কারা যেন এসেছে। ক্যামেরা ধর ওইদিকে। নিশা ক্যামেরা ধরল। স্বার্থ সেদিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে দূরে অর্ণর দিকে তাকাল। অর্ণ ব্যস্ত। সে কল কেটে অর্ণর দিকে এগিয়ে গিয়ে সব বলতেই অর্ণর চোয়াল শক্ত হল। প্রেম আর আদালকে রেখে ওরা ৩জন বাড়ির দিকে রওনা হল। এদিকে কায়নাত ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে ডাইনিং টেবিলের পাশে। ভেরেস্কো বেশ কয়েকবার আর চোখে তাকিয়েছে তার দিকে।
খাওয়া শেষ। সেই মুহূর্তে বাড়ির ভেতর ঢুকল অর্ণ, স্বার্থ এবং শেহের। ওরা ঢুকতেই অর্ণর চোখ পড়ল ডাইনিং টেবিলে। কয়েকজন অচেনা লোক খাওয়া শেষ করছে। টেবিলের ঠিক সামনে দাঁড়িয়ে আছে কায়নাত, হাতে শুকনো কাপড়, সেটা ভেরেস্কোর দিকে বাড়িয়ে দিচ্ছে। অর্ণর বুকের ভেতর কেমন আগুন জ্বলে উঠল। শক্ত চোয়াল আরও শক্ত হল, চোখ রক্তবর্ণ আগুনের মতো জ্বলে উঠল। মুহূর্তেই পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে এলো মনে হল। ভেরেস্কো ঠোঁটে হাসি টেনে কাপড়টা নিল। সেই মুহূর্তেই অর্ণর পদক্ষেপ ভারী হয়ে এগিয়ে গেল সামনে। কায়নাত শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে সামনে। অর্ণ হিংস্র বাঘের মতো এগিয়ে আসছে তার দিকে। সে কিছু বলার আগেই অর্ণ দাঁত চেপে বলল, যাও এখান থেকে। শব্দটা যেন কায়নাতের দিকে নয়, বরং বাতাস ছেদ করে ছুঁড়ে মারা হলো ভেরেস্কোর দিকে। ভেরেস্কো মাথা ঘুরিয়ে অর্ণের দিকে তাকাল, ঠোঁট বাঁকিয়ে বলল, আরে আরে এত রাগ, কাপড় ধরতেই তোমার এতটা জ্বলে গেল। কায়নাত ভীতু চোখে অর্ণর দিকে তাকিয়ে আছে। সে কিছু বলতে চাইল অর্ণকে, তার আগেই অর্ণ হাত তুলে কায়নাতকে থামিয়ে দিল। চোখে আগুন জ্বলা দৃষ্টি গেঁথে দিল ভেরেস্কোর মুখে। স্বার্থ পাশে দাঁড়িয়ে দাঁত চেপে বলল, যা ছিল সব বাইরে অবধি ঠিক ছিল, কিন্তু বাড়ির ভেতরে এসে ভালো করলে না ভেরেস্কো। অর্ণর চোখ এক সেকেন্ডও ভেরেস্কো থেকে সরল না। ঠান্ডা অথচ হুমকিস্বরূপ কণ্ঠে বলে উঠল, তোমার খাবার শেষ হয়েছে, এবার দরজা দিয়ে বের হও। ভেরেস্কো হালকা হাসল, হাতের কাপড়টা কায়নাতের কাছে এগিয়ে দিয়ে ধীরে ধীরে চেয়ার ছাড়ল। চোখ সরাল না কায়নাতের দিক থেকে, উল্টো কায়নাতের দিকে তাকিয়েই বলল, বাহ, বউকে কত আগলে রাখো অর্ণ চৌধুরী। ব্যাপারটা খুব ভালো লাগল। এবার খেলায় আরও মজা আসবে কি বলো। অর্ণর মুঠি শক্ত হয়ে উঠল। মুহূর্তে যদি না স্বার্থ কাঁধে হাত রাখত, হয়তো টেবিল ভেঙে ভেরেস্কোর ওপর ঝাঁপিয়ে পড়ত সে। কায়নাত নির্বাক দাঁড়িয়ে রইল, বুকের ভেতর কেমন ভয় গেঁথে বসেছে, অথচ কিছু বলার ক্ষমতা নেই তার। ভেরেস্কো বিদ্রুপভরা হাসি ছুড়ে দিয়ে ধীরে ধীরে দরজা পেরিয়ে বেরিয়ে গেল। পেছনে অচেনা লোকগুলো একে একে উঠে দাঁড়াল। ঘরটা হঠাৎ কেমন নিস্তব্ধ হয়ে গেল। মুহূর্ত আগে যেন আগুনে জ্বলছিল, আর এখন শ্বাসরুদ্ধ ঠান্ডা। অর্ণ স্থির দাঁড়িয়ে আছে, লাল চোখে সে দরজার দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না ভেরেস্কোর ছাটা মিলিয়ে গেল। তারপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে কায়নাতের দিকে চোখ রাখল। কায়নাতের বুক ধরফর করছে, কাপড়টা এখনও ওর কাপা হাতে ধরা, গলাটা শুকিয়ে গেছে। অর্ণর দৃষ্টি দেখে মনে হলো এখনই কাঁচা চিবিয়ে খাবে। অর্ণ ধীরে ধীরে সামনে এগিয়ে এল, এতটাই কাছে যে কায়নাতের নিঃশ্বাস আটকে গেল। ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে বলল, আমি কি একবারও বলিনি আমার সামনে দাঁড়িয়ে অন্য কাউকে এসব দেবে না? বলেছি কিনা? কায়নাত চোখ নামিয়ে নিল, বুক ধুকপুক করছে ভয়ে। সেই শুষ্ক ঢোক গিলে বলল, আমি তো শুধু হাত মুছার জন্য। অর্ণ তার কথা শেষ হতে দিল না, তীব্র রুষ্ট কণ্ঠে বলল, বাহানা শুনতে চেয়েছি আমি বারণ করেছি কিনা সেটা বলো। কায়নাতের চোখে পানি জমে উঠল। ও কিছু বলতে চাইল, কিন্তু অর্ণর চোখ এত গম্ভীর যে শব্দ হারিয়ে গেল ঠোঁটে। স্বার্থ আর শেহের চুপচাপ দাঁড়িয়ে আছে, ওরা দুজনেই মুখ চেপে রাখল। মুহূর্তটা ভাঙার সাহস কারণেই। ড্রয়িং রুমে রাহেলা বানু চুপচাপ অর্ণর কাহিনী দেখছেন। তিনি যেন ভীষণ উপভোগ করছেন এই মুহূর্ত, অথচ কাহিনী কিছুই বুঝতে পারছেন না। অর্ণ চাপা নিঃশ্বাস ফেলে কাপড়টা কায়নাতের হাত থেকে নিয়ে টেবিলে ছুঁড়ে ফেলল। তারপর বলল, চলুন আমার সাথে। কায়নাত চমকে তাকাল, কোথায়? অর্ণ কোনো উত্তর দিল না। কায়নাতের এক হাত ধরে সোজা পা বাড়িয়ে এগিয়ে গেল ঘরের ভেতরের দিকে। কায়নাত অজান্তেই তার পিছু নিল। স্বার্থ শেহেরের দিকে তাকিয়ে বলল, এই হারামি পিছু ছাড়বে কবে? মরার পাখনা গজিয়েছে নাকি? অর্ণর ঘরে পরিবেশটা ভীষণ শান্ত, তবুও কেমন আগুনের মতো গরম। কায়নাত বারান্দার এক কোণায় দাঁড়িয়ে আছে, অর্ণ ঘরের ভেতর। বেচারি সাহস করে ভুলেও তার কাছে যেতে পারছে না। হঠাৎ পায়ের শব্দ ভেসে এলো, প্রতিটি শব্দ যেন কায়নাতের বুকের ভিতর ধাক্কা খাচ্ছে। সে ঘুরে দাঁড়াতেই দেখে অর্ণ ধীরে ধীরে এগিয়ে আসছে, ঠান্ডা চোখে তাকিয়ে দাঁড়াল ঠিক তার সামনে। শব্দহীনভাবে, গম্ভীর স্বরে বলল, শ্বাস নেওয়ার দরকারটুকুও যদি আমি কেড়ে নিই, তখন কি করবেন? ভেবেছেন কখনো? কায়নাতের শ্বাস কেঁপে উঠে, চোখ বড় হয়ে যায়। সে কষ্টে গলায় শব্দ তুলে বলে, আপনি এমন কেন বলছেন? আমি তো কিছুই করিনি। আদর করে খাবার খাওয়াচ্ছিল কে? দাদি করতে বলেছিল। দাদি বলল, আর তুমি নাচতে নাচতে চলে গেলে? কত বড় সাহস তোমার! হ্যাঁ,
কায়নাতের চোখে জল জমে এলো। ঠোঁট কামড়ে মাথা নিচু করে রাখল। শাড়ির আঁচল হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা। অর্ণ আরেকবার ধমক দিতেই চমকে উঠে ফুপিয়ে উঠল মেয়েটা। অর্ণর বুকে জোরে ধাক্কা মেরে বলল, খারাপ লোক একটা, শুধু শুধু আমাকে বকে যাচ্ছেন আপনি। আমি কি করেছি? হ্যাঁ, আমাকে দাদি যা বলেছে তাই করেছি, শুনছেন না? অর্ণ কায়নাতের দুহাত শক্ত করে চেপে ধরে দাঁত পিষে বলল, বড্ড সাহস বেড়েছে তোমার। কায়নাত ঝাড়া মেরে অর্ণর হাত সরিয়ে দিয়ে দরজার দিকে হাঁটা ধরল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে কাপা কণ্ঠে বলল, আমার সাথে কথা বলবেন না আপনি। বেরিয়ে গেল কায়নাত। অর্ণ ফুসফুস করে নিঃশ্বাস ফেলে সিগারেটে আগুন ধরাল। রাগে মাথা ফেটে যাচ্ছে। যা সে চায়নি, আজ সেটাই হয়েছে। ভেরেস্কো কায়নাতের মুখোমুখি হয়েছে। ওই নোংরা চোখ দিয়ে কায়নাতকে দেখেছে। এলিপসেস। সন্ধ্যার একটু আগ দিয়ে হাসান তার শ্বশুর বাড়ি রওনা হল বউকে নিয়ে। সাথে সুহা, জয়া, বৃষ্টি আর মাহি গেছে। আজ বাড়িতে আত্মীয় বেশ কমে এসেছে। কেউ বিদায় নিয়ে চলে গেছেন, আবার কিছু কাল পরশু যাবেন। বিকেলে নিশারা বেশ কয়েকজন ছাদে বসে ছিল পার্টি বিছিয়ে। বটতলার মাঠে নাজনীন লোক নিয়ে কাজ করছে। বাড়ির সব মুরব্বিরা হয়তো আড্ডা আলোচনায় ব্যস্ত। বাচ্চারা বাড়ির বাগানে খেলায় মগ্ন। কায়নাত মুখ ভার করে চুপচাপ দোলনায় বসে আছে একা। নিশা ও স্বার্থ বসেছে একপাশে। শেহের ও প্রেম তাদের সামনে। আর আশেপাশে কিছু কাজিন। স্বার্থ নিশার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কি যেন ফিসফিস করছে, আর নিশা মুচকি মুচকি হাসছে। প্রেম ও শেহের ভ্রু কুচকে তাদের দিকে তাকিয়ে আছে। শেহের নাক মুখ কুচকে বলল, ভাই, এই বেদনার জীবন আর ভালো লাগে না। ল্যাংটা পোলাপানের লীলাখেলা দেখতে দেখতে অন্ধ হয়ে গেলাম। প্রেম তাল মিলিয়ে বলল, বাচ্চা কাচ্চার লাজলজ্জা বিসর্জন দিয়েছে। দেখেছ, বড় ভাইয়ের সামনে কেমন নিকনিক করছে। নিশা প্রেমের দিকে তাকিয়ে একবার স্বার্থর দিকে তাকাল। সে বলল, তোমরা কি আমাকে হিংসা করো ভাই? প্রেম নাক মুখ কুচকে রইল। বাচ্চা কাচ্চার মুখে আব্বা ডাক শোনার বয়সে ছোট বোনের প্রেম দেখতে হচ্ছে। কি কপাল। খানিকক্ষণ পর ছাদে অর্ণ এলো। গোসল করেছে মাত্রই। গায়ে গাঢ় নীল রঙের একটা টি শার্ট, ধূসর রাঙা একটা ট্রাউজার। ভেজা চুল হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে এগিয়ে আসছে। স্বার্থ সেদিকে তাকিয়ে বলল, অর্ণ, জান কাছে আসো। তোমার বাচ্চা তোমার জন্য ভীষণ কাঁদছে। প্রেম আশ্চর্য হয়ে বলল, নাউজুবিল্লাহ, কালো না এই বাচ্চা আমার আর শেহের ভাইয়ের ছিল? এক রাতেই বাচ্চাটার ৩ বাপ হয়ে গেল। উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। নিশা বিরক্ত হয়ে বলল, বিয়ে না করেও সতীন নিয়ে সংসার করছি ভাবা যায়? অর্ণ ওদের পাত্তা না দিয়ে দোলনায় বসে থাকা কায়নাতের দিকে তাকাল। মুখ কালো করে বসে আছে মেয়েটা। দৃষ্টি অন্যদিকে। অর্ণ ধীর কদমে এগিয়ে গেল সেদিকে। নিঃশব্দে কায়নাতের পাশে বসতেই কায়নাত উঠে যেতে চাইল। অর্ণ শক্ত করে পেছনে থেকে কায়নাতের কোমর চেপে ধরল। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, কি সমস্যা তোমার? চৌধুরী বাড়ির ড্রয়িং রুম থমথমে এই মুহূর্তে। সোফায় ৩ জন অফিসার বসে আছেন অর্ণ এবং কায়নাতের সামনে। বাড়ি জুড়ে মানুষ ফিসফিস করছে। কায়নাত ভীতু চোখে একবার দাদার দিকে তাকাল। অর্ণ কায়নাতের এক হাত শক্ত করে ধরে রেখেছে। একজন অফিসার নীরবতা ভেঙে কায়নাতকে বললেন, আপনি কায়নাত সুবাহ, সোহেল মির্জার একমাত্র মেয়ে তাই তো? কায়নাত মাথার কাপড় ঠিক করে মাথা নাড়ায়। তুহিন মির্জা যেদিন হয়েছেন সেই দিন আপনি ওই বাড়িতে উপস্থিত ছিলেন? কায়নাত শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ। ভদ্রলোক অর্ণর দিকে তাকালেন। অর্ণ সব সময়ের মতো চোয়াল গম্ভীর করে রেখেছে। তিনি অর্ণকে ভালো করে দেখে বললেন, আমার জানা মতে আপনিও উপস্থিত ছিলেন, রাইট? অর্ণ ধীর কণ্ঠে বলে, জি, ছিলাম। উনি মারা যাওয়ার দিন আপনারা ওই বাড়ি ছেড়ে চলে আসেন? আর সেই দিন রাতেই আপনি ওই বাড়ি উপস্থিত হয়েছিলেন, রাইট? অর্ণ ভ্রু কুচকে বলল, আমার বউ ওই বাড়ি ছিল, বউ ছাড়া থাকতে পারছিলাম না বলেই গিয়েছিলাম। এতে এত জেরা করার কি আছে? কায়নাত নাক কুচকাল। অফিসার হতভম্ব হয়ে হালকা কেসে উঠলেন। বুঝলাম। সেদিন আপনারা কেন চলে এসেছিলেন?
আমার ভাইয়ের বিয়ে ছিল, আমি আসতে চাইনি, আমার দাদা গিয়ে নিয়ে এসেছিলেন। আজগর চৌধুরী দাঁত কটমট করে অর্ণর দিকে তাকালেন। হতচ্ছাড়া এখন তাকে ফাঁসিয়ে দিচ্ছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার নাতবউ অসুস্থ ছিল, তাছাড়া আমার বড় নাতির বিয়ে থাকায় অনেক আত্মীয় এসেছিলেন বাড়িতে। সবাই বাড়ির বউকে দেখতে চাইছিল। আমিও চাইনি অমন একটা পরিবেশে আমার বাড়ির বউ থাকুক। অফিসার ভ্রু কুঁচকে কাগজে কিছু লিখলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, মানে, আপনারা বলছেন ঘটনাটা নিছক কাকতালীয়? খুব নের দিনই বাড়ি ছেড়েছেন, আবার সেই রাতেই গেছেনও? অর্ণ এবার হালকা রাগী গলায় উত্তর দিল, আপনি যেটা কাকতালীয় বলছেন, আমার কাছে সেটা পারিবারিক ব্যাপার। আমি জবাব দিয়েছি, একই কথা বারবার শুনতে ভালো লাগছে না। তাছাড়া খুব নের ব্যাপারে আমরা কি জানি? অফিসার একটু থমকালেন, চোখ মেলে অর্ণর মুখের দিকে তাকিয়ে কায়নাতের দিকে ফিরলেন। মিসেস চৌধুরী, আপনি কিছু খেয়াল করেছিলেন? কোনো অস্বাভাবিক কিছু? তুহিন মির্জার সঙ্গে কারো ঝগড়া, হুমকি কিংবা তর্ক? কায়নাত নার্ভাস হয়ে নিচু স্বরে বলল, আমি তো কিছু জানি না। আমি আমার শ্বশুরবাড়ি থাকি। আমার বাবা বাড়িতে এসেছিলেন বলে আমি দেখা করতে গিয়েছিলাম। তুহিন ভাইয়ের ব্যাপারে আমি কিছু জানি না। তবে কথা শেষ করার আগেই অর্ণ তার হাতটা আরও শক্ত করে ধরে ফেলল। চোখে কঠিন দৃষ্টি। সে কিছু জানে না। অর্ণর কণ্ঠ এতটাই দৃঢ় যে ঘরে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল। আজগর চৌধুরী কাশতে কাশতে বললেন, অফিসার সাহেব, আমার নাতবউকে আর জেরা করার দরকার নেই। ওর শরীর ভালো নেই। যদি কিছু জানত, আমাকে আগেই বলতো। আপনারা চাইলে আমাকেই জেরা করতে পারেন। একজন অফিসার গভীর দৃষ্টি ছুড়ে দিলেন আজগর চৌধুরীর দিকে। তারপর টেবিলে কলম ঠুকে ধীর গলায় বললেন, ঠিক আছে, তবে ব্যাপারটা এখানেই শেষ নয়। একজন মানুষ তো আর আপনি খুব হতে পারে না। ধন্যবাদ আপনাদের, তবে দরকার হলে আবার বিরক্ত করব। অফিসাররা উঠে দাঁড়াতেই ঘরজুড়ে চাপা শ্বাস ফেলার শব্দ শোনা গেল। আত্মীয়রা ফিসফিস করতে লাগল। কায়নাত মাথা নিচু করে বসে আছে, হাত এখনও অর্ণর শক্ত মুঠোয়। অফিসাররা বেরিয়ে যেতেই অর্ণ ধীরে কায়নাতের কানে ঝুঁকে ফিসফিস করে বলল, পরের বার ওদের সামনে কোনো কথা বলবে না, শুধু আমার দিকে তাকাবে, বাকিটা আমি সামলাব। আজগর চৌধুরী সোফায় হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটো গভীর অন্ধকারে ঢেকে আছে। খানদানি রক্তের ওপর কলঙ্ক লাগল শেষে। কোনোদিন এই বাড়ির মাটিতে পুলিশের পায়ের ছাপ পড়েনি। ঘরের ভারী নির্বতায় কায়নাতের বুক ধরফর করতে লাগল। অর্ণর হাতের শক্ত মুঠোই যেন একমাত্র ভরসা হয়ে থাকল। পরের দিন বিকেল বেলায় বাড়িটা প্রায় খালি হয়ে এল। আত্মীয়রা নিজেদের ঘরে ফিরে গেছেন। কিছু আত্মীয় আছে, তারাও হয়তো চলে যাবেন। আকাশটা আজ হালকা নীল রঙা। বাড়িটা আজ অদ্ভুত শান্ত। বাচ্চা কাচ্চা নেই কোনো। কায়নাত, নিধি, নিশা এবং সুহারা সবাই বাইরে হাঁটতে বের হয়েছে আজ। কায়নাতরা ঢাকায় চলে যাবে দুদিন পর। ওরা হাঁটতে হাঁটতে গ্রামের অনেক দূর চলে এলো। কাঁচা পথের ধারে ধানক্ষেত, দূরে পাখির ডাক, সবকিছুতেই এক অদ্ভুত নির্জনতা। হঠাৎ সামনে চোখে পড়ল একটা পুরনো বাড়ি। লোহার গেটটা মরিচা পড়ে লালচে হয়ে গেছে, জানালাগুলো ভাঙাচোরা। পুরো বাড়িটা শ্যাওলায় ঢাকা। গেটের উপরে একটা নেমপ্লেট, মিজান দেওয়ান। নিধি অবাক হয়ে বলল, এটা আবার কার বাড়ি? সুহা গলা নামিয়ে বলল, দেখেই তো বোঝা যাচ্ছে বহু বছর কেউ থাকেনি। পুরো বাড়িটাই পরিত্যক্ত। নিশা একটু শিউরে উঠে কায়নাতকে বলল, চলো, এই জায়গাটা ভালো লাগছে না। কিন্তু কায়নাত যেন কারো কথা শুনছে না। নিঃশব্দে এগিয়ে গেল গেটের কাছে। ধীরে ধীরে হাত বাড়িয়ে শ্যাওলা জমে থাকা নেমপ্লেটের উপর আঙুল বুলিয়ে দিল। কয়েকটা শুকনো শ্যাওলা খসে পড়ল মাটিতে। গলায় আটকে রাখা শ্বাসটুকু ছেড়ে বিড়বিড় করে বলল, বাবা। নিধি, নিশা আর সুহারা হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকাল। নিশা তো প্রায় চিৎকার করে উঠল। কি বললে কায়নাত? বাবা মানে কি? এটা কার বাড়ি? কায়নাত চোখ মেলে স্থির দৃষ্টিতে বাড়িটার দিকে তাকিয়ে রইল। বুকটা কেঁপে উঠছে, ঠোঁট শুকিয়ে আসছে। তবু তার মুখে অদ্ভুত এক দৃঢ়তা। চোখের কোণায় হালকা পানি। হ্যাঁ, মিজান দেওয়ান আমার বাবা। চারদিকের বাতাস যেন হঠাৎ থেমে গেল। গেটের মরিচাধরা লোহা হাওয়ায় খচমচ শব্দ করল। নিধি, নিশা আর সুহারা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কায়নাতের বলা কথা যেন তাদের বুকের ভেতর ঝড় তুলল। কায়নাত বাড়ির দরজাটা খুলে বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে বড় একটা উঠান, চারপাশে সারি সারি ঘর। পুরো বাড়ি ভুতুড়ে বাড়ির মতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।
বহু বছর ধরে এই বাড়িতে যে কেউ থাকে না। কায়নাত চোখ মেলে বাড়ির চাপকলের দিকে এগিয়ে গেল। সেখানে একটা আম গাছ আছে। তার নিচে একটা কবর। কবরের চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা। কায়নাত শুকনো ঢোক গিলে কবরের কাছে হাঁটু মুড়ে বসে একটুখানি জায়গা পরিষ্কার করে সেখানে বসল। নিশারা সবাই তার পেছনে। কায়নাত বাবার কবরের উপরে পড়ে থাকা ঘাসপাতাগুলো সরাতে সরাতে ধরা গলায় বলল, এটা আমার বাড়ি, আমার বাবার বাড়ি। আর এই কবর, এই কবর আমার বাবার। থেমে মুচকি হেসে বলল, আজ প্রথম আমি এই বাড়িতে পা রেখেছি জানো। দাদার কাছে শুনেছিলাম আমার বাড়ির কথা, আমার বাবার কবরের কথা। এই দেখো, পুরো বাড়িটা আজ শূন্য হয়ে আছে। অথচ এই বাড়ির জন্যই আমার বাবা আজ কবরে। কায়নাতের চোখ ভিজে এলো। গাল বেয়ে জল গড়িয়ে পড়লেও কণ্ঠ শক্ত রেখে বলল, আমার বাবা আমার মুখটুকুও দেখতে পারেনি জানো তোমরা। আমি যেদিন হয়েছি সেদিনই বাবা মারা যায়। বাবা আমায় কোলে নিয়ে আদর করেনি, বুকে জড়িয়ে ধরেনি, আদর করে ঘুম পাড়ায়নি। কায়নাত বাবার কবরের উপর পড়ে থাকা শুকনো ঘাস আর আবর্জনা সরাচ্ছিল। আঙুলের ছোঁয়ায় যেন মাটির ভেতর থেকে বাবার স্পর্শ খুঁজছিল সে। বুকটা ভারী হয়ে আসছে। হাতের আঙুল দিয়ে বাবার নাম খোদাই করা কবরফলকে বুলিয়ে বলল, বাবা, তুমি জানো, আমি জন্মেছিলাম তোমাকে ছাড়া। তুমি আমার মুখটুকুও দেখতে পাওনি। আমি কাঁদলে তুমি আমাকে কোলে নিয়ে শান্ত করতে পারোনি। আমি ক্ষুধার্ত হলে তুমি খাওয়াতে পারোনি। আমি ঘুমাতে চাইলে তুমি বুকে জড়িয়ে ঘুম পাড়াতে পারোনি। তোমার সবটুকু শূন্যতা নিয়ে আমি বড় হয়েছি। যাকে বাবা বলে জেনে এসেছি, সেই মানুষটা আমার বাবা ছিলই না। বাবারা কখনো গায়ে হাত তোলে বলো? ওই লোকটা আমাকে মারত, কত নোংরা ভাষায় গালাগালি করত। তুমি বলো বাবা, আমার দোষটা কোথায়? এই জগতে সব আছে, শুধু তোমার মেয়ের কেউ নেই। কিছু নেই। তুমি থাকলে হয়তো আমার জীবন অন্যরকম হতো। তার কণ্ঠ ভেঙে এলো। নিধি, নিশা আর সুহারা একে অপরের চোখে পানি জমে ওঠা লুকাতে পারল না। কায়নাত হাত দিয়ে বাবার কবরের মাটি আঁকড়ে ধরে বলল, তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে বাবা? তোমার কবরের মাটির নিচে থেকেও কি অনুভব করেছিলে তোমার মেয়েটার প্রথম কান্না? জানো বাবা, তোমাকে ছাড়া আমার পৃথিবী বড় অচেনা। তোমাকে এক পলক দেখার ভীষণ ইচ্ছে আমার। তুমি দেখতে কেমন? মুহূর্তে পুরো উঠোনটা নীরব হয়ে গেল। শুধু বাতাসে আমগাছের পাতা খসখস করে উঠল, যেন বাবার অশ্রুসিক্ত দীর্ঘশ্বাস ভেসে এলো আকাশ থেকে। কায়নাত চোখের পানি মুছে ঠোঁট চেপে ধরল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার সম্পত্তির জন্য যারা তোমায় মেরেছিল, তারা কেউ পৃথিবী নেই। আল্লাহ বিচার করেছেন তাদের। কি হলো এত কিছু করে? না তারা কিছু পেল আর না তুমি। মাঝে সব কিছু হারালাম আমি। কায়নাত চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে কবরের উপর চুপু খেয়ে ফিসফিসিয়ে বলল, আমার তো মা আছে বাবা, এই পৃথিবীতে, আমার চোখের সামনে। তবুও জানো, আমি তাকে মা বলে ডাকতে পারি না। তোমার বউ আমাকে দুই চোখে সহ্য করতে পারে না। তুমি পৃথিবী ছেড়ে যাওয়ার সাথে এই নিষ্ঠুর পৃথিবীতে এক অভাগী কে রেখে গেছ। তোমরা বড্ড খারাপ। অন্ধকার হয়ে আসছে চারপাশ। নিধি ঠোঁট চেপে কান্না আটকে শুকনো ঢোক গিলে বলল, কায়নাত, বাড়ি ফিরতে হবে আমাদের। কায়নাত আটকে রাখা দীর্ঘশ্বাস ফোঁস করে ছেড়ে দিল। লম্বা শ্বাস টেনে শেষবার বাবার কবরে হাত বুলিয়ে বলল, তোমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। আমি আবার আসব তোমার কাছে। মৃত্যুর পর তোমার সাথে আমার দেখা হবে বাবা। আজ আসি। এলিপসিস ডট। রাত হয়েছে। চারপাশ একদম নীরব। চৌধুরী বাড়ির ছাদে নাজনীন এবং অর্ণ বসে আছে। দুজন নীরব। দুজনের হাতেই সিগারেট। আকাশে তারাগুলো মিটিমিটি হাসছে। অর্ণ মেঝেতে বসেছে আর নাজনীন দোলনায়। হঠাৎ নীরবতা ভেঙে নাজনীন বলল, তোর কপাল খুব ভালো। অর্ণ মৃদু স্বরে বলল, জানি। তুই কেন বাধা হয়ে দাঁড়ালি বল? আমার বুকের ভেতরটা কেন ভেঙে গুড়িয়ে দিলি? অর্ণ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার পাঁজর দিয়ে তৈরি সে। কি করে তোমায় দিয়ে দেই বলো? আমার পাঁজরে কেন ঠাঁই হলো না? আমি কি ভালোবাসতাম না? চাইলেই যে পেতে হবে সেটা কোথায় লেখা আছে নাজনীন ভাই? নাজনীন দীর্ঘশ্বাস ফেলল। অনেকক্ষণ পর ঠান্ডা কণ্ঠে বলল, তোকে অনেক কিছু বলে ফেলেছি, মাফ করে দিস। অর্ণ নিশ্চুপ রইল। নাজনীন দূর আকাশ পানে তাকিয়ে বলল, মেয়েটার কপাল খারাপ, একটু বেশি খারাপ। তুই ছাড়া ওর কেউ নেই। তোকে দিয়েই এখন ওর পুরো জীবন। এই পুরো পৃথিবীতে তুই একমাত্র আপনর। দেখ, মায়ের চোখের সামনে থেকেও মাকে মা বলে ডাকতে পারে না, মায়ের চোখে চোখ রেখে বলতে পারে না, আমি তোমার মেয়ে,
এইটুকু জীবনে অনেক কিছু সহ্য করেছে। ওর জায়গায় আমি থাকলে হয়তো এতদিনে বেঁচে থাকার আশাটুকুও হারিয়ে ফেলতাম। আমার করে না পেলেও তুই তো পেয়েছিস। কখনো কষ্ট দিস না ওকে, পারলে যত্ন করে বুকের মধ্যে লুকিয়ে রাখবি। দুজনের কথা থেমে এক থমথমে নীরবতা নেমে এলো। অর্ণ কোনো উত্তর করল না। উত্তর দেয়ার মতো তার কাছে কোনো কথা নেই, কিংবা সে কথা বলতে চাইছে না। রাত বাড়ল। অর্ণ নিজের ঘরে গিয়ে দেখল কায়নাত বিছানার এক কোণায় গুটিয়ে শুয়ে আছে। ঘুমায়নি এখনো। অর্ণ খুক করে কেশে দরজা বন্ধ করে লাইট অফ করে বিছানার নিকট এগিয়ে গেল। কি সমস্যা তোমার? কোথায় গিয়েছিলে বিকেলে? কায়নাত উত্তর দিল না। অর্ণ ভ্রু কুঁচকে ফের বলল, কথা বলছো না কেন? কোনো উত্তর এলো না। অর্ণ বেজায় রেগে যাচ্ছে। বিরক্তকর নিঃশ্বাস ফেলে দাঁত কটমট করে বলল, ইগনোর করছো? তুলে এক আছাড় মারব বেয়াদব। কায়নাত উঠে বসল। আবছা আলোয় অর্ণর গম্ভীর বদন দেখা যাচ্ছে। সে গলা শক্ত করে বলল, বিরক্ত করছেন কেন? দেখছেন না শুয়েছি আমি? আমি তোমায় বিরক্ত করছি? হ্যাঁ, করছেন। অর্ণ আর একটা কথাও বলল না। চুপচাপ বালিশে মাথা রেখে চোখ বন্ধ করল। কায়নাত কোলবালিশ মাঝখানে রেখে ওপাশ ফিরে শুয়ে পড়ল। সব কিছু বিরক্ত লাগছে তার। এদিকে স্বার্থরা সবাই জাগ্রত। প্রেম ঘুমোঘুম চোখে বালিশে উপুর হয়ে শুয়ে আছে। শেহের বারান্দা থেকে এসে হঠাৎ বলে উঠল, প্রেমাপু, তোর বিয়ে করানোর একটা আইডিয়া বের করেছি। কথা খানা প্রেমের কানে যেতেই হুড়মুড়িয়ে উঠে বসল। চোখ বড় করে বলল, কি আইডিয়া? স্বার্থ হতভম্ব হয়ে বুকে হাত রেখে ধমক দিয়ে বলল, হাদারাম এমন করে কে চিৎকার দেয়? আর একটু হলে কোমায় চলে যেতাম আমি। প্রেম বিরক্ত হয়ে বলল, ভাই প্লিজ চুপ থাকো। শেহের ভাই বলো তুমি? শেহের হালকা কেশে বলল, কট দিয়ে বিয়ে করবি? তাহলে কট খাইয়ে তোদের বিয়েটা দিয়ে দিব। প্রেম নাক মুখ কুচকে বলল, আমার একটাই বাড়ি শেহের ভাই। রাস্তায় গিয়ে বউকে নিয়ে থাকবে পারব না। এছাড়া আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তুই আজীবন কুমার হয়েই থাকবি। এটা কোনো কথা হলো? যৌবন জীবন শেষের পথে, অথচ আম্মু আব্বুকে দেখেছ? বিয়ের নামও মুখে আনে না। শেহের মুখ কালো করে বলল, তোর মা তো তাও বলেছিল মেয়ে দেখতে যাবে, আমার মা তো সে কথাও বলে না। স্বার্থ মিটিমিটি হেসে বলল, গন্ড মূর্খের দল, তোদের কপালে বিয়ে নেই। প্রেম জোরপূর্বক হাসল। ফোন ঘেটে একটা পিকচার স্বার্থর সামনে ধরে বলল, তোমার বউটা তো আমার বোন হয় স্বার্থ ভাই। একবার যদি এই পিকটা আমি দেখিয়ে দেই তাহলে কি তুমি বিয়ে করতে পারবে? স্বার্থর মুখ শুকিয়ে এলো। হাসার চেষ্টা করেও হাসতে পারল না। পেটের উপর হাত রেখে দাঁত চেপে বলল, প্রেমার বাচ্চা তোকে যদি একবার হাতে পাই। তখন মাঝরাত। চৌধুরী বাড়ির চারপাশ নিস্তব্ধতায় ঘেরা। কায়নাত শুয়ে আছে বিছানায়। ঘুম নেই চোখে। সে উঠে বসল বিছানায়। আর চোখে অন্যর দিকে তাকিয়ে দেখল উপুর হয়ে গভীর নিদ্রায় তলিয়ে লোকটা। সে গায়ের শাড়ি ঠিক করে উঠে বিছানা থেকে নেমে দাঁড়াল। জানালার পাশের পড়ার টেবিলে গিয়ে চেয়ার টেনে বসল। ল্যাম্প লাইট অন করে একটা ডায়েরি বের করল। তারপর জানালা খুলে দিতেই একটা হালকা বাতাস এসে ধাক্কা খেল তার শরীরে। কায়নাত ঠোঁট কামড়ে সেদিকে তাকিয়ে দৃষ্টি রাখল ডায়েরির পাতায়। কলম হাতে নিয়ে সেখানে কলম চালাল। জানি না কেন আজ একটা চিঠি লিখতে ইচ্ছে করছে। কাকে নিয়ে লিখছি, কেন লিখছি কিছুই জানি না। আজ রাতে হঠাৎ মনে হল, আমার এই পৃথিবীতে আমি আসলে কার? জন্মের দিনই আমার বাবা চলে গেলেন। আমি আলো দেখার আগেই অন্ধকার নেমে এলো আমার জীবনে। মা থেকেও আমি যেন মায়াহীন। আমার জন্মদাত্রী মা নাকি আমাকে দুধের শিশু রেখেই অন্যত্রে বিয়ে করেন। এই আমার শ্বশুর বাড়ি, চৌধুরী বাড়ির ছোট গিন্নি সে। প্রতিদিন তাকে চোখের সামনে দেখছি অথচ একবারও বলতে পারিনি, মা, তুমি আমার মা। কি অদ্ভুত! মা জানেনি না, আমি তারই রক্তমাংসের টুকরো। আমাকে কোলে তুলে মানুষ করেছিলেন অন্য এক নারী। এক অসাধারণ সাধারণ নারী। সে আমার মা। জন্ম না দিলেও আমি জেনে এসেছি সে আমার জন্মদাত্রী জননী মা। ভাবতেও অবাক লাগে, সেই নারী আমার কথা ভেবে কখনো গর্ভে সন্তান জন্ম দেননি। আমি মানি, তিনিই আমার সব, আমার আপনজন। অথচ তার স্বামী, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর নাম। প্রতিরাতে মদ গিলত আর আমাদের গায়ে হাত তুলত। আমার বুকের হাড় পর্যন্ত ভেঙে গেছে কতবার, মনে নেই। কত রাত আমি রক্ত শুকিয়ে যাওয়া শরীর নিয়ে বিছানার কোণে গুটিসুটি মেরে কেঁদেছি, কেউ জানেনি। কত জঘন্য ভাষার গালি মাথা নত করে গিলে গেছি তার হিসেব নেই। ওই লোককে আমি তাও বাবা বলে মানতাম। কিন্তু কখনো বুঝিনি,
একজন বাবা কি করে তার মেয়েকে সা বলে গালি দিতে পারে? কখনো বুঝিনি একজন বাবা নেশা করে কেমন করে তার মেয়ের শরীরের দিকে খারাপ নজর দেয়। বুঝিনি আমি। শেষ রাতে সেই মা সমান নারীও টিকতে পারলেন না। দড়ি বেয়ে উঠে গেলেন আকাশে। আমি মাটিতে বসে তার পা জড়িয়ে হাউমাউ করে কেঁদেছিলাম। মনে হচ্ছিল এই পৃথিবীটা আমাকে একেবারে গিলে ফেলছে। ওই একজন মানুষ ছাড়া আমাকে বুকে আগলে রাখার মতো তো কেউ ছিল না। মাথায় হাত বুলিয়ে সেই নারী বলতো, কায়নাত, বাবা রাগ করে মারধর করেছে, কষ্ট পাস না মা। আমি আছি না, যখন কষ্ট হবে তখন মায়ের বুকে এসে লুকিয়ে থাকবি। আমি তাই করতাম। বাবার এত অত্যাচারের পরও কখনো মুখ ফুটে কিছু বলেনি। মা মারা যাওয়ার পর শুরু হলো নতুন দুঃস্বপ্ন। আমার বাবা নাকি ঋণ করেছিলেন লাখ লাখ টাকা। মা দড়ি দেয়ার পর বাবা পালিয়ে গেলেন গ্রাম ছেড়ে। সেই টাকার বিনিময়ে আমাকে চাইল ৪১ বছরের লোক। আমি তখন ১৫ বছরের কিশোরী। গ্রামবাসীর সামনে আমাকে বিক্রি করার মতো করে দাঁড় করানো হলো। কি লজ্জা, কি যন্ত্রণা! আমি চিৎকার করেছিলাম, কেউ শুনল না। উল্টো কলঙ্ক লাগলো আমার এই পবিত্র গায়ে। ওই লোকটা আমার শরীর ছুঁয়েছিল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এই বুঝি শরীরটা ধারালো ছুরি দিয়ে কেটে ফেলি। সেদিন চৌধুরী বাড়ির কর্তা আমাকে তুলে নিয়ে এলেন টাকার বিনিময়ে। বাঁচালেন সেই নোংরা মানুষগুলোর হাত থেকে। ভেবেছিলাম এই বুঝি বাঁচলাম। কিন্তু এখানেও আমার জন্য কোনো আশ্রয় নেই। দায়িত্বের বোঝা হয়ে আমি বউ হলাম এক সংসারের। তাও আবার সেই নোংরা কলঙ্ক লাগিয়ে বিয়ে দেয়া হলো এক অচেনা পুরুষের সাথে। সেই স্বামী আমাকে মানল না। স্বামী আছে, সংসার আছে, অথচ আমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা। আমি যেন কোথাও নেই, কারো নই। কেন যে কারোর হতে পারলাম না আল্লাহ ভালো জানেন। এই বাড়িতে একজন পুরুষ আছে, শ্যামবর্ণের একজন পুরুষ। নাম নাজনীন চৌধুরী। লোকটা ভীষণ ভালো। আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। এত ভালোবাসা বোধহয় আমার কপালে ছিল না। তিনি ভালোবেসে আমার নাম দিয়েছিলেন রাগিনী রানী, ভীষণ আদুরে সেই নাম। অথচ আমি ওই লোকটাকে ভালোবাসতে পারিনি। পাপী হয়ে প্রত্যাখ্যান করেছি তাকে। কি করে গ্রহণ করব তার ভালোবাসা? আমি যে তার ভাইয়ের বউ। আর তার ভাইকেই আমি ভালোবেসেছি। ভালোবেসেছি এমন একটা মানুষকে যার কোনো অনুভূতি নেই। মাঝে মধ্যে মনে হয় লোকটা বুঝি আমায় একটু একটু ভালোবাসতে শুরু করেছে, কিন্তু আসলেই কি তাই? আজ আমি লিখছি কারণ যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। আজ বাবার কবর দেখে এলাম, ছুঁয়ে এলাম বাবার অস্তিত্বকে। আমি জানি না আমি আসলে কাকে বলবো আমার কষ্টের গল্প। আমি জানি না কে আমাকে নিজের বলে ডাকবে। আজ বুকের ভেতরটা ঝড়ের মতো সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে। যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো ছটফট করছে। এত যন্ত্রণা সইব কেমন করে? আমি আর এই মরণ যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি করলে মুক্তি মিলবে এই যন্ত্রণা থেকে? গলায় দড়ি দিয়ে ঝুলে যাব? পুকুকে ঝাঁপ দিব নাকি বিষ খেয়ে চিরদিনের জন্য চোখ বন্ধ করব? আত্মহত্যা মহাপাপ না হলে আমি বোধহয় গলায় দড়ি দিয়েই ঝুলে থাকতাম, যেমনটা মা করেছিল। আজ আমি ভীষণ ক্লান্ত। আমি শুধু জানি আমি নিঃস্ব, আমি একা, আমি অদৃশ্য এক অস্তিত্ব যাকে কেউ চায়নি, হয়তো কখনো চাইবেও না। কায়নাত সুবাহ, এক অভাগী নারী। চৌধুরী বাড়ির বাগানে আতিয়া বেগম ভোরবেলা মুরগিগুলোকে খাবার দিয়ে বাগানে খালি পায়ে হাঁটছিলেন, হাতে তাসবিহ নিয়ে। বেহরুজ বেগম রান্নাঘরে ভাবিদের সাথে মিলে কাজ করছেন। বাড়ির পুরুষেরা মসজিদে গেছেন, বাচ্চারা হয়তো ঘুমাচ্ছে। তখন কায়নাত বের হলো সদর দরজা দিয়ে। মাথায় আজ কাপড় নেই, কালো শাড়ির আঁচল কাঁধে পড়ে আছে, লম্বা চুলগুলো বেন্নি গাঁথা। আতিয়া বেগম কায়নাতের এহেন রূপ দেখে অবাক হলেন। কায়নাত আতিয়া বেগমের দিকে এগিয়ে যেতেই তিনি বললেন, তোর মাথায় কাপড় কই বুড়ি? বাড়িতে কত পুরুষ মানুষ জানিস না? কায়নাত মুচকি হেসে বলল, এখন তো বাড়িতে কেউ নেই দাদি। মাথায় কাপড় টান, তোর দাদারা চলে আসবেন। কায়নাত মাথায় কাপড় টানল, বাগানের দোলনায় গিয়ে পা ঝুলিয়ে বসে বলল, পাশে এসে বসো। আতিয়া বেগম পাশে গিয়ে বসলেন। কায়নাত দাদির কাঁধে মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলল। দাদি বললেন, নামাজ পড়েছিস? কায়নাত ধীর কণ্ঠে বলল, শরীর খারাপ দাদি। ওহ, কি হয়েছে? মন খারাপ কেন? কায়নাত দাদির এক হাত জড়িয়ে ধরে বলল, আমি হারিয়ে গেলে তুমি আমায় মনে রাখবে? আতিয়া বেগম ঠোঁট টেনে হেসে দোয়া পড়লেন কায়নাতের কথার জবাব না দিয়ে। দোয়া পড়ে কায়নাতের মাথায় ফু দিয়ে বললেন, তোকে ভুলি কি করে বুড়ি? যদি হারিয়ে যাই
খুঁজে বের করব, যদি না পাও আমিও হারিয়ে যাব। কায়নাত খিলখিল করে হেসে উঠল। পা ঝুলিয়ে বাগানের ফুল গাছগুলোর দিকে তাকিয়ে বলল, কিছু ফুল ছিঁড়ে মায়ের কবরের কাছে দিয়ে আসি দাদি। যা। কায়নাত বাগান থেকে লাল টুকটুকে 3টা গোলাপ নিয়ে শাড়ির আঁচলে পাপড়ি একত্রে করে পুকুরের নিকট এগিয়ে এলো। কবরের উপরে সেগুলো ছিটিয়ে দিয়ে বলল, জানি ফুল গাছেই সুন্দর, কিন্তু আমার মায়ের পাশে একটু বেশি সুন্দর। কায়নাত সোজা হয়ে দাঁড়াল, বলল, ঢাকা চলে যাব। তোমার সাথে আবার কবে দেখা হবে জানি না মা। পেছনে থেকে আতিয়া বেগম গলা ছেড়ে বললেন, গল্প শেষ হলে তাড়াতাড়ি আয়। কায়নাত ধীর পায়ে প্রস্থান করল। বাগান পেরিয়ে নাজনীন মাথার টুপি খুলে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ দাদি আর কায়নাতকে দেখে থামল সে। দাদি নাজনীনকে দেখে বললেন, তোর দাদা কই? নাজনীন বলল, আসছে, একটু দেরি হবে। আতিয়া বেগম মাথা নাড়লেন। কায়নাত মাথার কাপড় ঠিক করে আর চোখে নাজনীনের দিকে তাকিয়ে বলল, তোমরা মসজিদে যাওয়ার সময় তোমার ভাইকে নিয়ে যেতে পারো না? নাজনীন মৃদু হাসল, বলল, তুমি থাকতে আমি ডাকব কেন? আমার কথা উনি শুনবেন, একবার বলেই দেখো। বাড়িতে ঢুকলেন সবাই। নিশা হাত মুখ ধুয়ে ভোর সকালে পড়তে বসেছিল। চা খাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। হাসানের বউ ফারিয়া রান্নাঘরে শাশুড়িদের সাথে। কায়নাত বাড়িতে ঢুকে দেখল নিশা সোফায় পা উঠিয়ে বসে বেহরুজ বেগমকে মামা বলে চিৎকার করছে। তখনই বেহরুজ বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে? নিশা মাথা চুলকে বলল, একটু চা বানিয়ে দাও আম্মু। বেহরুজ বেগম নিশার এলোমেলো চুল ঠিক করে দিয়ে বললেন, দিচ্ছি। সকালে নাস্তা করে প্রেমের কাছে পড়তে যাবি? তোর টিচার কল করেছিল আমাকে। কাল যেতে হবে ঢাকা। বেহরুজ বেগম রান্নাঘরে ঢুকলেন। নিশা ফোন হাতে নিয়ে আর চোখে কায়নাতের দিকে তাকাল। কায়নাত শুকনো ঢোক গিলে ধীরে এগিয়ে এলো নিশার কাছে। ওর পাশে বসে বলল, আম্মু তোমাকে অনেক ভালোবাসে না? নিশা গাল ভরে হাসল, পা নাচিয়ে বলল, ভাইয়াদের থেকেও বেশি। কায়নাত জোরপূর্বক ঠোঁট টেনে হাসল। ঘাড় ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখল দরজার সামনে লতা বেগম সবজি কাটছেন বসে বসে। মুখে হালকা হাসি, হেসে হেসে হয়তো তাদের সাথে কথা বলছেন। সে লম্বা শ্বাস টেনে বলল, তুমি সত্যি ভাগ্যবতী। কায়নাত উঠে দাঁড়াল। নিশা হতবাক হয়ে বলল, কি হলো তোমার? এমন কথা বললে কেন? কায়নাত পিছু ঘুরে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, কিছু হয়নি আপু। কায়নাত চলে গেছে উপরে। নিধি নিচের একটা ঘর থেকে পানের ডালা বের করে নিয়ে আসছে। পেছনে রাহেলা বানু। নিধি ডালা নিয়ে বাড়ির বাইরে যেতেই রাহেলা বানু নিশার পাশে এসে বসলেন। বেহরুজ বেগম তখন বের হলেন রান্নাঘর থেকে। নিশাকে চায়ের একটা কাপ আর কফির 6টা কাপ একটা ট্রেতে দিয়ে বললেন, চা নিয়ে বাকি 6টা ভাইদের দিবি। নিশাও রাহেলা বেগমের কথা শোনার ভয় হাড়হুড় করে উঠে দাঁড়াল। ফোন জিন্স প্যান্টের পকেটে রেখে ট্রে নিয়ে হাঁটা ধরল সামনে। রাহেলা বানু মুখ বাঁকিয়ে নিধিকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, ওই নিধি কই গেলি? তাড়াতাড়ি পান নিয়ে আয়। দাঁত কিরমির করতাছে আমার। দুপুর গড়াবার পরপর অন্যরা বাড়ির বাইরে গেছে। শুধু আইমান নাক ডেকে ঘুমাচ্ছে এখনো। চৌধুরী বাড়ি থেকে কিছুটা দূরে একটা ঘাট আছে। কোনো মানুষ নেই, তবে শান্তি আছে। নদীর পাশে ঘাসে ভরা একটা বড় পরিষ্কার ক্ষেত আছে। ওরা সবাই গিয়ে সেখানে বসল। স্বার্থ ভ্রু কুচকে আশেপাশে তাকিয়ে বলল, গরিব এলাকা, একটা সিগারেট কিনতে পারলাম না। দোকান নেই। প্রেম পাশ থেকে সিরিয়াস ভঙ্গিমায় বলল, নেশাখোর ছেলের সাথে আমার বোনের বিয়ে দিব না। সিগারেট খেতে হলে আমার বোনকে ছাড়তে হবে। স্বার্থ ঠোঁট চেপে বলল, বিয়ের পর সিগারেট খাবো কেন? বিয়ের পর তো। শেহের স্বার্থর মুখ চেপে ধরল। অর্ণ কটমট করে স্বার্থর দিকে তাকিয়ে দাঁত চাপল। স্বার্থ খুব করে কেশে নাকমুখ কুচকে বলল, আগে তো আমার কথা শুনবি নাকি? বিয়ের পর তোর বোনের হাতের খুনতি দিয়ে 3 বেলা মার খাবো। শালির যেই মেজাজ, কথায় কথায় ছ্যাত করে উঠে। ঠিক ভাইদের মতোই। খুনতি না, তোমাকে তো গরম তেলে চুবিয়ে রাখা উচিত। স্বার্থ প্রেমকে পাত্তা না দিয়ে অন্যর দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে বলল, বলছিলাম যে, তোর মতো তো আমিও বুড়ো হয়ে যাচ্ছি। তোর বোনকে বিয়ে দিবি কবে? যৌবন শেষে বিয়ে করে কি করব? অর্ণ গম্ভীর মুখে নদীর পানির দিকে তাকিয়ে আছে। চারপাশে হালকা আতলো মিষ্টি বাতাস। অর্ণ চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানল। পকেট থেকে ফোন বের করে বলল, নিশার বিয়ে দেরি আছে, পড়াশোনা শেষ করুক। আমি কি ওকে পড়াবো না?
বিয়ের পর মেয়েদের সংসারে মন দিতে গিয়ে পড়াশোনা হয় না। তোর বউ কি পড়ছে না? ওর কথা ভেবেই নিশার কথা বলেছি। স্বার্থ মুখ কালো করে অন্যদিকে ফিরল। বাচ্চা মেয়ের প্রেমে পড়ে বড্ড বিপদ হয়েছে। সেদিন বিকেল কাটল কোনোরকম। কাল ঢাকা ব্যাক করবে বলেই একটু গ্রাম ঘুরে দেখার জন্য বের হয়েছিল তারা। সন্ধ্যার নামাজের পর সবাই যখন বাড়িতে ব্যস্ত, প্রেম চুপিসারে দাদার ঘরের দিকে গেল। এই সময়ে দাদি ঘরে থাকেন না। প্রেম গলা পরিষ্কার করে দরজায় নক করতেই ভেতর থেকে আজগর চৌধুরী বললেন, কে? দাদা, আমি প্রেম। এসো। প্রেম দরজা ঠেলে ঘরে প্রবেশ করল। ভেতরে মাশফিক চৌধুরী বাবার পাশেই বসে আছেন। প্রেম নাক ছিটকাল বাবাকে দেখে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল পালঙ্কের কাছে। দাদার পাশে বসতেই তিনি বললেন, কিছু বলবে প্রেম? প্রেম বাবার চোখে চোখ রেখে যেন ইশারায় কিছু বুঝিয়ে দিচ্ছে। মাশফিক চৌধুরী ভ্রু কুঁচকে অন্যদিকে ফিরলেন। প্রেম দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে একদমে বলল, দাদা, আমি নিধিকে পছন্দ করি। ওকে বিয়ে করতে চাই, আর সেটা কাল ঢাকায় যাওয়ার আগে। এখন আপনি বিয়ে না দিলে আমি ওকে তুলে নিয়ে যাব। আপনি রাজি থাকলে এখনই ডেকে আনব কাজী। এখন বলুন, আপনি কি রাজি? আজগর চৌধুরী বিস্মিত, হতভম্ব হয়ে প্রেমের দিকে তাকালেন। মাশফিক চৌধুরী মোটেও চমকালেন না। তিনি জানতেন এই হতচ্ছাড়া আজকে এই কথা বলেই ছাড়বে। আজগর চৌধুরী খানিকক্ষণ পর বললেন, তুমি আমায় বিয়ের প্রস্তাব দিলে নাকি কবিতা শোনালে? প্রেম মুখ কালো করে বলল, অবশ্যই নিধির হাত চেয়েছি আমি। বলুন বিয়ে দিবেন কিনা, না হলে ভাইয়ের মতো কট দিয়ে বিয়ে করব ওকে। মাশফিক চৌধুরী ধমকে উঠলেন। প্রেম অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে বলল, তাহলে তোমরাই বলো, কি করলে আমার বিয়েটা দিবে? আজগর চৌধুরী গম্ভীর মুখে বললেন, তোমার ঘরে যাও প্রেম, এসব নিয়ে আর কথা বলতে চাইছি না। কিন্তু দাদা, আমি ওকে ভালোবাসি। যাও এখান থেকে। প্রেম উঠে দাঁড়াল। দরজার দিকে যাওয়ার আগে দৃঢ় কণ্ঠে বলে গেল, আপনি রাজি না থাকলে আমি আমার মতো চেঞ্জ করব না দাদা। প্রেম ঘর থেকে বেরিয়ে গেল। আজগর চৌধুরী সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। রাতের খাবার শেষ করে কায়নাত ঘরে গিয়ে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখছিল। কাল দুপুরের পরপর হয়তো বের হবে তারা। সে নিজের সবকিছু গুছিয়ে রেখে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে এলো। আজ ভীষণ গরম পড়েছে। বারান্দায় ভেজা কাপড় মেলে দিয়ে ঘরে এসে দেখল অর্ণ গায়ের শার্ট খুলে ফ্যানের নিচে বসে আছে মাথা ঝুঁকিয়ে। সে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করল না। কালকে অর্ণর করা ব্যবহারের জন্য সে ভীষণ কষ্ট পেয়েছে। দুনিয়ায় সব মানুষ কষ্ট দিয়েই জীবন শেষ করে দিল তার। সে ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে আসতেই চমকে উঠল। এক গুচ্ছ সাদা গোলাপের মাঝে 3টা লাল গোলাপ। বিস্মিত চোখে সেদিকে তাকিয়ে ফট করে অর্ণর দিকে তাকাল। অর্ণ ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়েছিল। কায়নাত ঘাড় ঘুরাতেই বলল, আমার পকেটে এত টাকা পয়সা নেই মেয়ে। যা ছিল সেটা দিয়েই নিয়ে এসেছি। দয়া করে মুখ ফুলিয়ে রাখবেন না। কায়নাত মুখ বাঁকিয়ে মাথার টাওয়াল খুলে চুল মুছতে শুরু করল। সেই গোলাপগুলো ছুঁয়েও দেখল না। অর্ণ চোখ ছোট ছোট করে কায়নাতের কাহিনী দেখল। কায়নাত আয়নায় নিজের ক্লান্ত মুখশ্রী দেখে দীর্ঘশ্বাস ফেলল। ভেজা চুলের ফোঁটা গড়িয়ে পড়ছিল গলার কাছে, ব্লাউজ ভিজে দাগ হয়ে গেছে। অর্ণ চুপচাপ বিছানায় বসে তাকিয়েছিল তার দিকে। কায়নাত অনুভব করছিল সেই দৃষ্টি, কিন্তু মুখ তুলল না একবারও। ঠোঁট চেপে নিজের অভিমান গোপন করার চেষ্টা করছিল। হঠাৎ পেছনে থেকে এক ভারী নিঃশ্বাস তার কানের কাছে এসে লাগল। চমকে ওঠার আগেই শক্ত দুটো হাত তাকে আঁকড়ে ধরল পেছনে থেকে। কায়নাত জমে গেল। ভেজা চুলের ফাঁক গলে অর্ণর গরম নিঃশ্বাস গলায় লেগে থাকল। বুকের ভেতর তার ধোপধোপানি বেড়ে গেল। কায়নাতের একটুখানি বাহু অর্ণর সুঠাম দেহের মাঝে আবদ্ধ। দুজনের মুখে একটা টু শব্দও নেই। কায়নাতের চোখ ভরে এলো পানিতে। আয়নায় নিজেকে দেখল পেছনে থেকে অর্ণর মুখ তার কাঁধের ওপর হেলান দিয়ে চোখ বন্ধ করা। কোনো শব্দ নেই, শুধু ফ্যানের ঘূর্ণি আর জনের নিঃশ্বাসে তৈরি নীরব এক সুর ভাসছিল। ধীরে ধীরে কায়নাত চোখ বুজল। বুকের গভীরতম অভিমানটা যেন এক মুহূর্তে গলে গেল। হাতের তোয়ালে পড়ে গেল মেঝেতে। সে আর নড়ল না, আর না অর্ণকে নিজের থেকে ছাড়াল। প্রথমে কান্না নিঃশব্দে হলেও কায়নাত হঠাৎ হু হু করে কেঁদে উঠল। বুকের ভেতর এত ভার অনুভব হয়তো এর আগে কখনো হয়নি। কান্নায় কাঁপতে কাঁপতে হঠাৎই পিছু ঘুরে দাঁড়াল সে। এক মুহূর্তও না ভেবে অর্ণর খালি বুকের ভেতর মুখ গুজে দিল। অর্ণ হতভম্ব হয়ে থেমে গেল। শক্ত দুটো হাত দিয়ে ওকে জড়িয়ে ধরল আরও কাছে। কায়নাত বুকের ভেতর চেপে রাখা সমস্ত যন্ত্রণা,
অপমান আর একাকিত্ব ঢেলে দিল সেই কান্নার ভেতর। কান্না ভেজা কণ্ঠে কোনোরকম শব্দ আউড়াল, আপনারা সবাই খারাপ, আমাকে কেউ মানুষ মনে করেন না। অর্ণ শুষ্ক ঠোঁট ভিজিয়ে জোরপূর্বক বলল, এত রাগ কোথায় থাকে আপনার? কায়নাত মাথা উঁচিয়ে অর্ণর দিকে তাকাল। অর্ণ ঘাড় নিচু করতেই দেখল কান্নায় চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। অর্ণ কায়নাতকে নিজের থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, পর পুরুষের প্রতি আরেকবার দরদ দেখালে কবর খুঁড়ে পুঁতে রাখব তোমায়, ইডিয়ট।